তো কোভিড বেসিক্যালি একটা আরএনএ ভাইরাস, হেডেক, নজিয়া, ভমিটিং এই ধরনের সিমটমসগুলোই মোরাললেস কোভিডের দিকে যায়। মানে ডিউ টু কোভিড যারা মোস্টলি অ্যাফেক্টেড হচ্ছে তারা হচ্ছে বেসিক্যালি ওল্ডার এজ এবং যারা খুব ছোট। তো এবারে যে ভেরিয়েন্টটি আসছে, যেটা নিউ ভেরিয়েন্ট, সেটা হচ্ছে NB1.8.1। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটি বিষয়ে আলোচনা করতে। আমাদের সাথে রয়েছেন জেনারেল মেডিসিনের ডক্টর চিরশ্রী সরকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ডক্টর চিরশ্রী সরকার, আমি কনসালটেন্ট ফিজিশিয়ান। আমি প্র্যাকটিস করি বেসিক্যালি দমদম, নাগের বাজার, জোড়া মন্দির, বাগুইহাটি এইসব সাইডে। তো আমি আজকে যে টপিক নিয়ে বলার চেষ্টা করব সেটা হচ্ছে কোভিড-19, যেটা খুব আপকামিং একটি টপিক এবং খুব বার্নিং টপিক। আই থিঙ্ক সো এটা সবার কাছেই খুব জানার ইচ্ছা রয়েছে যে এটা কি আদৌ কোভিড-19-এর পুনর্জন্ম। তো আমার মনে হয় সেটা নিয়েই আমরা কিছুটা কথা বলতে চলেছি। তো আজ আমাদের টপিক আপনারা সবাই জেনেই গেলেন যে কোভিড-19 নিয়ে আমরা আবারও কথা বলতে চলেছি। এখন সবার মধ্যেই এটাই একটা ধারণা যে কোভিড আবারও ফিরে আসছে, সেই ব্যাপারেই আমরা আবারও কথা বলতে চলেছি। তো ম্যাম, কোভিডটা অ্যাকচুয়ালি কি সেটা যদি আপনি একটু ডিটেলসে আমাদের বলেন। তো এটা সত্যিই একটা খুব বার্নিং টপিক। আমি নিজেকেও খুব লাকি ফিল করছি যে এই প্ল্যাটফর্মে এটা নিয়ে কথা বলা যাচ্ছে। তো আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে কোভিড-19 বেসিক্যালি একটা আরএনএ ভাইরাস। এটা কোনো ব্যাকটেরিয়া না, কোনো ফাঙ্গাস নয়, অন্য কোনো ইনসেক্ট নয় মসকিউটোর মতো। এটা বেসিক্যালি একটা আরএনএ ভাইরাস। তো এটা কি করে, এটা জেনারেলি ওর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কখনো সেম থাকে না। ওর ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়েন্ট আছে। তো ভেরিয়েন্টের মাধ্যমে ও কি করে, নিজের স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে থাকে। তো আমার মনে হয় সবাই আমরা জানি 2019 সালের যখন একদম অক্টোবর কি নভেম্বর এই টাইম থেকে মোটামুটি কোভিড নিয়ে আমরা কিছু কথা শুনতে পাই। সেটা হচ্ছে চায়নার ইউহান বলে একটি জায়গা থেকে, সেখান থেকে আমরা মোটামুটি শুনতে পাই যে কোভিড রিলেটেড কিছু শব্দ। তারপরে ধীরে ধীরে এই কোভিডেরই বিভিন্ন ভেরিয়েন্ট আসে। প্রথমে আসে যেটা অরিজিনাল ভেরিয়েন্ট, তারপরে আলফা, বিটা, দেন ডেল্টাটা হচ্ছে যেটা 2021-এ আসে। মোস্টলি ডেডলি একটা নিউমোনিয়া রূপে সেটা অ্যাপিয়ার করে মানুষের মধ্যে। তো কোভিড বেসিক্যালি একটা আরএনএ ভাইরাস, যেটা কিনা ওর নিজের স্ট্রাকচারকে খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে থাকে, যে কারণে কিনা বিভিন্ন রকম সিমটমস, ফ্লু লাইক সিমটমস, এগুলোর মধ্যে দিয়ে মানুষকে ওর মধ্যে দিয়ে অ্যাপিয়ার করতে হয়। তো ম্যাম, কোভিড-19-এর যে সিমটমসগুলো ছিল, তো কোভিড পুনর্জন্মতে কি আবারও সেম সিমটমস আছে নাকি কিছু ডিফারেন্স কোনো সিমটমসও দেখতে পাওয়া গেছে? এক্স্যাক্টলি, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কোভিডের বেসিক্যালি আমরা পুনর্জন্ম বলতে, মানে যেহেতু অলরেডি কোভিড স্টার্ট হয়ে গেছে, আমরা নিজেদেরও ক্লিনিক্যাল প্র্যাকটিসে ভালোই কোভিড পেশেন্টস পাচ্ছি। তো সেই জন্য একটাই কথা বলার এখন সবাইকে, কোনো ঘাবড়াবেন না। ঘাবড়ানোর মতো পরিস্থিতি এক্ষুনি তৈরি হয়নি, নাথিং টু ওরি। সবসময় মাথায় রাখবেন প্রিকশনারি মেথড যা যা ইউজ করতে হবে সেগুলো ইউজ করা উচিত। যেরকম হ্যান্ড ওয়াশিং, স্যানিটাইজার ইউজ করা, মাস্ক পরা, এইগুলো যখন আমরা কারুর সম্মুখীন হচ্ছি, মোটামুটি এই ধরনের প্রিকশনারি মেথড আমাদের আইডিয়ালি নেওয়া উচিত। কিন্তু কোভিডের যে মেইন সিমটম, যেটা আমরা আগেও পেয়েছি, ফ্লু লাইক সিমটম, যেটা আমাদের নর্মালি সর্দি কাশি, মানে নর্মাল ফ্লু হলেও যে ধরনের সিমটমস আমরা ফিল করি, যেরকম নর্মালি জ্বর আসা, সর্দি কাশি হওয়া, গলা ব্যথা হওয়া, গা হাত পা ব্যথা, মায়ালজিয়া, মায়োপ্যাথি যেটা বলি আমরা, গা হাত পা ব্যথা, ঠিক আছে, লুজ চুল, পাতলা পটি হওয়া, যেটাকে আমরা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস বলি। সাথে হচ্ছে আরও কিছু সিমটমস লাইক হেডেক, নজিয়া, ভমিটিং, এই ধরনের সিমটমসগুলোই মোরাললেস কোভিডের দিকে যায়। তো এবারে যে ভেরিয়েন্টটি আসছে, যেটা নিউ ভেরিয়েন্ট, সেটা হচ্ছে NB1.8.1। সো এটা একদম ডিফারেন্ট একটা ভেরিয়েন্ট। এটা কিন্তু আগের সাথে কোনো মিল নেই। আগে যে আমাদের ওমিক্রন ছিল, যেটা আমি বলছিলাম অলরেডি, প্রথমে আলফা, দেন বিটা, দেন ডেল্টা, তারপরে আসে ওমিক্রন। সেটা নিয়ে আমি আসবো আবার পরে তোমার কোশ্চেনে। তো এই ওমিক্রন, এগুলো সব কিছুর থেকে একদম ডিফারেন্ট একটা ভেরিয়েন্ট এটা আসে, সেটা হচ্ছে কোভিড NB1.8.1। দ্যাট ইজ টোটালি আ নিউ ভেরিয়েন্ট, ঠিক আছে। তো সেটা সিমটমও মোরাললেস সেম আছে, ফ্লু এর মতোই সিমটমস।
আচ্ছা, তো ম্যাম কত বয়সে বেশি এফেক্ট করছে এই ব্যাপারগুলো? বেসিক্যালি যেহেতু এটা কোভিডের একদম নতুন ভেরিয়েন্ট, এটা নিয়ে এখনো কিছু অ্যানালাইসিস চলছে। তবে মোস্টলি যেটা দেখা গেছে, কোভিড মানে ডিউ টু কোভিড যারা মোস্টলি অ্যাফেক্টেড হচ্ছে তারা হচ্ছে বেসিক্যালি ওল্ডার এজ গ্রুপ, যারা খুব বয়স্ক, মানে মোর দ্যান 60 এজ গ্রুপ যাদের বয়স, যেটা আমরা এল্ডারলি পপুলেশন বলি বা জেরিয়াট্রিক পপুলেশন বলি, এবং যারা খুব ছোট, লাইক লেস দ্যান 10 ইয়ার্স অফ এজ গ্রুপ। ঠিক আছে, বাচ্চা এবং বয়স্ক, এই দুটো এজ গ্রুপ যেহেতু হাইলি প্রোন ফর গেটিং দি ইমিউনিটি, মানে যেহেতু এদের ইমিউন ফাংশনটা খুব বেশি স্ট্রং থাকে না, সেই জন্য এরা হচ্ছে মোস্টলি অ্যাফেক্টেড হয় কোভিড দিয়ে। এই দুটো হচ্ছে মানে বেসিক্যালি বলার। দ্বিতীয় আর একটা কারণ হতে পারে যারা ধরো ইমিউনো কম্প্রোমাইজড ইন দ্য সেন্স যাদের অলরেডি কিছু ট্রিটমেন্ট চলছে, লাইক ক্যান্সার পেশেন্টস, তাদের অলরেডি কিছু কেমোথেরাপি চলছে, বা এরকম হতে পারে যাদের ধরো অনেকগুলো কোমরবিডিটি আছে, লাইক প্রেশার, সুগার, ঠিক আছে, থাইরয়েড, কোলেস্টেরল, যেটাকে আমরা ডিসলিপিডেমিয়া বলি, এরকম কোমরবিডিটি এরকম যদি অনেকগুলো থাকে, মানে মোর দ্যান নাম্বার অফ 1 থাকে, তাহলে সেই ধরনের পেশেন্টরাও কিন্তু অনেক বেশি প্রোন কোভিড হওয়ার জন্য। সেই জন্য এই ধরনের মানে এজ গ্রুপকে খুব সাবধানে থাকা উচিত। যা যা অ্যাকচুয়ালি আইডিয়ালি প্রিকশনারি মেথড আছে, চিন্তা ভাবনা না করে প্রিকশনারি মেথডগুলোকে আইডিয়ালি নেওয়া উচিত। তো ম্যাম, এর ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশনটা এখন কি রকম? যেমন আগে আমরা দেখেছি 19-এ যে একটা ভ্যাকসিনেশন চলে এসেছিল, একটা ভ্যাকসিনের দ্বারা সবকিছু ঠিক হচ্ছিল। সেই ক্ষেত্রে এখনো কি ওরকম ভ্যাকসিনেশনের কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে, নাকি অন্য রকম ভাবে চিকিৎসা করা হচ্ছে? একদম খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা, মানে সবার জানারও খুব আগ্রহ থাকে এই কোশ্চেনটা নিয়ে। তো যেটা বলার বিষয় আমার, দেখো আগের যে কোভিড আমরা দেখে এসছি, তো সেই কোভিডের তো আমরা দেখেছি মানে 2021-এর পর থেকে খুব ভালোভাবে কোভিড ভ্যাকসিন বেরিয়ে গেছিল, যেটা আমরা দুটো দেখেছি ইন্ডিয়াতে ছিল, কোভ্যাক্সিন অ্যান্ড কোভিশিল্ড। এই দুটো ভ্যাকসিন মোস্টলি এফেক্টিভ ছিল। এবার যাদের ক্ষেত্রে যেটা দিতে হতো সেটার অনেক নিয়ম কানুন আছে, সেটার গাইডলাইন আছে, সেটা নিয়ে বলতে গেলে আরো বিস্তারিত সময় লাগবে। তো যেটুকু বলার আমার, যেহেতু এই ভ্যাকসিনগুলি ছিল, সেই ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু বেশ ভালো ছিল, এবং তাদের আমরা বলতে পারি মানে ইনফেকশন প্রিভেনশন ক্যাপাসিটি মোস্টলি মোর দ্যান 75% ছিল। ঠিক আছে, তো সেই জন্য আমাদের বলার বিষয় এটাই, ফর দি ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন, ট্রিটমেন্ট পার্ট, that is we have to take care of our own precautionary method, how we can prevent it. ঠিক আছে, তো আমরা যখনই বাইরে বেরোচ্ছি বা কোথাও ঘরে ঢুকছি, সেই সময় রেগুলারলি প্রপার ওয়েতে হ্যান্ড ওয়াশ করে নেওয়া, সোপ ইউজ করা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, মাস্ক পরা। কোভিড যখন এসে যাবে সেরকম ভাবে, যেরকম আগের কোভিড ভ্যাকসিনেশনে মানে কোভিড যে ভ্যারিয়েন্টটি এসেছিল, সেই সময় আমরা বলা হয়েছিল যে একটা মিনিমাম 6 ফিট ডিস্টেন্স মেনটেন করা। ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো এখন এই নতুন ভেরিয়েন্ট নিয়ে ধরো আমাদের এই মুহূর্তে যা যা অ্যানালাইসিস চলছে সে তো চলছে, এখন আমাদের যেটুকু করতে হবে এই প্রিকশনারি মেথডগুলো কন্টিনিউয়াসলি ওগুলো মেনটেন করে যেতে হবে, অ্যালং উইথ দ্যাট ভ্যাকসিনেশনের প্রসেস যেমন আসবে সেইভাবে সেটার সাথে অ্যাটাচ থাকতে হবে। তো ম্যাম, আগের সবার মধ্যে একটা মিথ ছিল যে ভ্যাকসিন নেওয়ার পর বেশি কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, বা ভ্যাকসিন নেওয়ার পর অনেকে মারা গেছে, বা ভ্যাকসিন নেওয়ার পর কোভিড হয়ে গেছে, এরকম অনেকের মিথ ছিল। তো এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখো, কোভিড যেহেতু মানে একটা সময় প্যান্ডেমিক ছিল, মানে পুরো ছড়িয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, তো এত বার্নিং একটা ইস্যু নিয়ে মিথ তৈরি হবে না এটা তো হতে পারে না, মিথ তৈরি হবেই। আর মিথ তো সবার মানে মিথ কাটানোর জন্যই আমরা আছি। তো যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে ভ্যাকসিনেশন, একটা পার্ট বলে রাখি, ওই সময়ের যে ভ্যাকসিনেশন এই বাই কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাক্সিন, প্রায় 200 কোটি মানুষ এই ভ্যাকসিনেশন পেয়েছে। তো আইডিয়ালি যদি কারোর ক্ষতি হতো তাহলে কিন্তু এই মানে নাম্বার অফ ডেথ আমরা কিন্তু সেই হারে প্রিভেন্ট করতে পারতাম না, সেটা কিন্তু বাই ভ্যাকসিনেশনই আমরা ওটাকে কন্ট্রোল করতে পেরেছি। কেন কি এই কোভিড ভ্যাকসিনের মানে কোভিডের ক্ষেত্রে যেটা মেইন সমস্যা হতো, ওরা ওদের স্ট্রাকচার কখনো সেম রাখতো না। আমরা জানি পলিটিশিয়ানরা যেরকম ধরো টাইমে টাইমে রূপ চেঞ্জ হচ্ছে, লাইক দ্যাট কোভিডের ক্ষেত্রেও কিন্তু আরএনএ ভাইরাসের ক্ষেত্রেও ঠিক সেম প্রবলেম।
ও কিন্তু ফিক্স রাখতো না। এবার যেহেতু ফিক্স নেই, ধরো আলফা ভ্যারিয়েন্টের সময় আমি যে সিমটমস পাচ্ছি বা যে ধরনের প্রিকশন আমি নিতে বলছি, সেটাই কিন্তু ওমিক্রনের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যাবে। কেন কি? তার কারণ ডেল্টা ভাইরাস যেটা, মানে ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা ছিল, সেটা কি করতো, আমাদের আপার এয়ারওয়েকে ইনফেক্ট করতো। অ্যালং উইথ দ্যাট ও আরো ডিপে যেত। ও কি করতো, লাংসকেও ইনভলভ করতো। লাংসের যে অ্যালভিওলার ইয়ে আছে, অ্যালভিওলার যে এরিয়া, সেটাকেও ইনফেক্ট করতো। কিন্তু এরপরে যে ওমিক্রন ভেরিয়েন্ট আসে, ওমিক্রনের কিন্তু আবার লাংসকে ইনভলভ কোনো করার ক্ষমতা ছিল না। তার মানে হচ্ছে দুটোর কিন্তু সিমটমেটিক্যালি মানে এফেক্ট করার ক্ষমতাটাও আলাদা। ওমিক্রন কি করছে, শুধু আপার এয়ারওয়েকে এফেক্ট করছে, লাইক এই যে স্বাদ না পাওয়া, লস অফ টেস্ট অ্যান্ড লস অফ স্মেল, এটা হচ্ছে কোভিডের একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা সিমটম। ঠিক আছে, তো এই আপার এয়ারওয়েকে শুধু এফেক্ট করাটা হচ্ছে ওমিক্রনের একটা ফিচার্স। ও কখনোই ওর ক্ষমতা ছিল না লাংসকে ইনভলভ করবে। তো সেই জন্য যেহেতু এগুলো চেঞ্জ হতে থাকে, তো আমার বলার বক্তব্য এটাই যে আগে এই ভ্যাকসিনেশনের জন্যই কিন্তু আমরা নাম্বার অফ ডেথ অ্যান্ড নাম্বার অফ প্রিভেনশন অফ দিস ডেডলি নিউমোনিয়া দ্যাট ভাইরাস, হ্যাঁ, সেটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পেরেছি। সেই জন্য এখনো বলবো আপনারা ভরসা রাখুন, কোনো অযথা চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। এখন যেটা করতে হবে, প্রিকশন মেনটেন করে যান, যেগুলো যেগুলো বললাম। আর সাথে হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, লাইক জ্বর এলে জ্বরের ওষুধ, তবে অবশ্যই আমি বলবো এগুলো এলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। নিজে নিজে এগুলো করা ঠিক হবে না, কেন কি আদৌ কোনো ইনফেকশন গ্রো করছে কিনা, চেস্ট কেমন আছে, সেগুলো অবশ্যই একজন কনসালটেন্ট ফিজিশিয়ানের থেকে পরামর্শ নিয়ে তবেই সেটা মেনটেন করা উচিত। ধন্যবাদ ডক্টর চিরশ্রী সরকারকে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান তাহলে ডক্টর চিরশ্রী সরকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে, খুব সহজেই বাড়ি বসে। আপনারা গুগল প্লে স্টোর থেকে উপকার অ্যাপটি ডাউনলোড করতে পারেন, করে রেজিস্টার করতে পারেন। যদি রেজিস্টার করতে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো আমারও সেটাই বলার, আমার বেসিক্যালি চেম্বার হচ্ছে নাগেরবাজার এরিয়াতে, নাগেরবাজার গোরক্ষবাসী রোডে, অপসনিন মেডিকেল সেন্টার। আর একটাও চেম্বার আছে, সেটা হচ্ছে নাগেরবাজার কাজীপাড়া, জাস্ট আইএলএস হসপিটালের পাশাপাশি। সেটির নাম হচ্ছে চন্দ্রমণি ক্লিনিক। আপনারা নিশ্চয়ই উপকার অ্যাপের মাধ্যমে, আপনারা শুনলেনই, প্লে স্টোর থেকে খুব ইজিলি ওটা ডাউনলোড করা যায় অ্যাপটি। সেই অ্যাপের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং খুব সহজেই যোগাযোগ করতে পারেন।